স্টোরি ট্রোভ আর&এম চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প স্মৃতির পাতায়। গল্পটির নতুন পর্বে আপনাদের সকল শ্রোতাদের স্বাগত। আজকে আমরা শুনব স্মৃতির পাতায় গল্পটির পর্ব 2। পর্ব 1 পর্যন্ত আমরা শুনেছিলাম মনোরমার সেদিন 3rd ইয়ারের ফর্ম ফিল আপ ছিল এবং সপ্তর্ষি তখন জানতে পারে যে নিরুপমা দেবরয়ই মনোরমার মা। আসুন শুনি তারপর কি হয়েছিল। মনোরমা বাড়ি ফিরে এসেই আবারও ডায়েরিটা নিয়ে বসে পড়ল আরও কিছু নতুন অতীতের সন্ধানে। নিরুপমা শাড়িটা পরে সুন্দর করে সেজে আয়নায় চুল ঠিক করছিল। পার্থিব ঘরে এসেই ওকে দেখে অবাক হয়ে গেল। মেয়েটাকে সত্যি শাড়ি পরলে খুব সুন্দর লাগে, এতটা মিষ্টি কেন? ওর এই উপস্থিতিটাই পার্থিবের জন্য সবচেয়ে প্রিয়। পার্থিবকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নিরুপমা বলল, কি হলো, যাবে না? নিরুপমার কথায় পার্থিবের ঘোর কেটে গেল। মুচকি হেসে বলল, চলো। নিরুপমাকে নিয়ে পার্থিব আজ মেট্রো স্টেশনে এসেছে। মেট্রোতে করেই যাবে ওরা। নিরুপমা এর আগে কখনো মেট্রো চাপেনি, তাই বেশ অবাক হয়েই সবকিছু দেখছিল ও। পার্থিব আজও ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। নিরুপমা চারপাশটা একবার ভালো করে দেখে বলল, এই স্টেশনটা সাধারণ রেল স্টেশনের মতো নয় কেন গো? পার্থিব একটু অবাক হয়ে ওর দিকে তাকালো। মুচকি হেসে বলল, এটা মেট্রো স্টেশন তাই। নিরুপমা মুচকি হেসে বলল, তার মানে আমরা সত্যি সত্যি মাটির নিচ দিয়ে যাব? জানো, এর আগে না কখনো মেট্রোতে চাপিনি, বইতে পড়েছি। ইস, আমার না খুব আনন্দ হচ্ছে। পার্থিব মুচকি হাসল। দুটো ট্রেনের টিকিট নিয়ে নিরুপমার হাতটা ধরে সামনের দিকে এগিয়ে গেল। সামনের অটোমেটিক্যাল সিঁড়িটা দেখতে পেল নিরুপমা। সিঁড়িটায় উঠতে প্রথমে একটু ঘাবড়ে গেল ও। ভয় লাগছে ওর, ও তো কোনোদিন চাপেনি, যদি পড়ে যায়। পার্থিব নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, হাতটা ধরো নীর, কিচ্ছু হবে না, পড়বে না তুমি। নিরুপমা ভয়ে ভয়ে পার্থিবের হাতটা ধরে সিঁড়িতে উঠে এলো, কিন্তু উঠতে পারার পর ওর বেশ মজা লাগলো। পার্থিব এখনো ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ নিরুপমার কি মনে হতে বলল, এভাবেই সবসময় আমার হাতটা ধরে থাকবে তো, কখনো ছেড়ে যাবে না তো? কথাটা বলেই নিজেই অবাক হয়ে গেছে। ও যে এমন কিছু বলে ফেলবে ভাবতে পারেনি। পার্থিব কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, সব সময় পাশে পাবে আমাকে নীর, যে কোনো পরিস্থিতিতে যাই হয়ে যাক না কেন, আমি তোমার পাশে থাকব। কথাটার মধ্যে কি ছিল জানে না নিরুপমা, তবে একটা অনেক বড় বিশ্বাস আর ভরসার হাত নিজের মাথায় পেল অনুভব করলো। আরো শক্ত করে আঁকড়ে ধরল পার্থিবের হাতটা। অনেক ঘোরাঘুরির পর বাড়ি ফিরে ওরা দুজনেই ক্লান্ত। নিরুপমা বিছানায় বসে একটা উপন্যাসের পাতা উল্টাচ্ছিল। আচ্ছা, জীবনটাও তো হতে পারে উপন্যাসের মতো, সব বাধা অতিক্রম করে সমাপ্তিটা তো সবসময় হতেই পারে শুভ। কিন্তু তা তো হয় না, হয়তো এটা বাস্তব বলে। আর বাস্তব আর কল্পনা যে সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা। ভাবতে ভাবতেই কখন যে চোখটা লেগে গেছিল বুঝতেই পারেনি। পার্থিব ওকে ওইভাবেই বসে থেকে ঘুমোতে দেখে মুচকি হেসে ওর হাত থেকে উপন্যাসটা নিয়ে ওকে ঠিক করে শুইয়ে দিল। এতটা পরেই আবারও থামলো মনোরমা, চোখটা বন্ধ করে নিল। আজ ওর মুখেও একটা মুচকি হাসি ফুটে উঠেছে। চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিল ও। এরপর প্রায় 2 দিন পেরিয়ে গেছে। সপ্তর্ষিকে এই 2 দিনের একদিনও কলেজে দেখতে পায়নি মনোরমা।
তাই মনটা বেশ খারাপ লাগছে। সপ্তর্ষির সাথে ঝগড়া খুনসুটিগুলো ও ভীষণ মিস করছে, কিন্তু কেন তার কারণ ওর অজানা। যখন কোনো মানুষ আমাদের কাছে থাকে আমরা বুঝতেই পারি না তার গুরুত্বটা, কিন্তু যখন সে দূরে চলে যায় তখন আমরা বুঝতে পারি সে কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জীবনে। মনোরমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। হঠাৎ বাইরের দিকে চোখ যেতেই মনোরমা দেখল সপ্তর্ষি আসছে। হঠাৎই একটা মিষ্টি হাসি খেলে গেল ওর মুখে, কিন্তু ওকে অবাক করে দিয়ে সপ্তর্ষি আজ ওর পাশে না বসে অন্য জায়গায় বসলো। মনোরমা অবাক হয়ে কিছু বলার আগেই ক্লাসে স্যার চলে এলেন। ওর আর বলা হলো না। ছুটির সময়ও কথা বলার চেষ্টা করলো মনোরমা, কিন্তু সপ্তর্ষি ওকে প্রায় এড়িয়ে চলে গেল। তাতেও বেশ অবাক হয়ে গেল। বাড়ি ফিরে এসে থেকেই চুপ করে বসে আছে মনোরমা। খুব মন খারাপ লাগছে ওর, কিন্তু তার কারণটা ও বুঝে উঠতে পারছে না। নিরুপমা ওকে হঠাৎ এতটা চুপচাপ দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে মন, তুই আজ এত চুপ? তুই তো এত চুপ থাকার মেয়ে না। মনোরমা মুচকি হেসে বলল, না না মামনি, তেমন কিছু না। নিরুপমা ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। হঠাৎ কি মনে করে মনোরমা বলল, আচ্ছা মামনি, আমি ধরো কাউকে খুব অপছন্দ করি, কিন্তু সে যখন আমার থেকে দূরে যায় তখন কষ্ট হয় কেন? নিরুপমা অবাক হয়ে বলল, সেটা হয় কারণ তোর অজান্তেই সেই মানুষটা তোর মনে জায়গা করে নিয়েছে। কথাটা বলেই মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে যায় নিরুপমা। মনোরমা অবাক হয়ে ভাবতে থাকে, সত্যি কি ওর মনে সপ্তর্ষি ওর অজান্তেই জায়গা করে নিয়েছে? ভাবতেই ওর মুখে একটা হাসি খেলে গেল। পরের দিন কলেজে গিয়েই মনোরমা ঠিক করেছে ও সপ্তর্ষির সাথে সবার আগে কথা বলবে। সপ্তর্ষিকে আসতে দেখেই ওর মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সপ্তর্ষির সাথে কথা বলতে যেতেই ও আবারও ওকে এড়িয়ে চলে যেতে গেল। এবার খুব খারাপ লাগলো মনোরমার। কেন করছে সপ্তর্ষি এমন? বিরক্ত হয়ে বলল, ঋষি, কি হয়েছে তোমার? কেন করছো এমন? ওর ডাকে দাঁড়িয়ে পড়ল সপ্তর্ষি। মুখটা গম্ভীর করে বলল, আমি কিছুই করিনি। কথাটা বলে চলে যেতে গেলে মনোরমা আবারও ওর রাস্তা আটকে বলল, না করছো, তুমি করছো, তুমি আমাকে ইগনোর করছো কেন ঋষি? সপ্তর্ষি অবাক হয়ে বলল, আমি স্বাভাবিক আচরণ করছি, কিন্তু তোমার কেন খারাপ লাগছে জানি না, তবে খারাপ লাগলে সরি। না, তুমি স্বাভাবিক আচরণ করছো না, আগের মতো আচরণ করছো না, এড়িয়ে যাচ্ছ আমাকে কেন? কারণ এটাই ঠিক, আমাদের দূরে থাকাই ভালো। মনোরমা রেগে বলল, হ্যাঁ, আর সেটা তুমি ঠিক করার কে? তোমার কি মনে হয় সবটা খেলা? যখন খুশি কাছে আসবে, যখন খুশি দূরে সরে যাবে, তারপরে এসব বলবে মজা পেয়েছো তুমি? সপ্তর্ষি অবাক হয়ে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার জন্য যদি তুমি কষ্ট পেয়ে থাকো তবে সরি। আমারই হয়তো তোমার এতটা কাছে যাওয়া ঠিক হয়নি। এখন এই কথাগুলো খারাপ লাগলেও যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তুমিই কষ্ট পাবে, তার আগেই তাই একটু সহ্য করা ভালো। কথাটা বলেই সপ্তর্ষি বেরিয়ে গেল। মনোরমা অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইল, কিছুই বোধগম্য হচ্ছে না ওর। বাড়িতে এসে থেকেই কেমন চুপচাপ হয়ে গেছে মনোরমা। ব্যাপারটা বুঝতে পেরেও কিছু বলতে পারছে না নিরুপমা। ওর মনে হয়েছে মনকে একটু সময় দেওয়া দরকার। যাই হোক, মন ঠিক নিজেই এসে বলবে। ডিনার করেও কিছুই বলল না মনোরমা। চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। নিরুপমা এতে অবাক হলো, কারণ মন কখনোই এমনটা করেনি। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় ও আরো অবাক হলো। এই সময় এত রাতে কে এলো? কিন্তু বাড়িতে তো কখনো এত রাতে কেউ আসে না।
কথাগুলো ভাবতে ভাবতেই দরজা খুলল নিরুপমা, কিন্তু খুলতেই ও আরো অবাক হয়ে গেল। ওর সামনেই বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে আছে সপ্তর্ষি। চোখ দুটো লাল হয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নিরুপমা সপ্তর্ষির এই অবস্থা দেখে অবাক হয়ে গেছে। চোখ দুটো ছোট ছোট করে বলল, কি হয়েছে তোমার সপ্তর্ষি? তোমার কি শরীর খারাপ? সপ্তর্ষি ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সাথে কি 10 মিনিট কথা বলা যেতে পারে মাসিমণি? বিশ্বাস করো, বেশি সময় নেব না। নিরুপমা অবাক হয়ে ওর দিকে তাকালো। তার চেয়েও বেশি অবাক হয়ে গেছে ও সপ্তর্ষির মুখে মাসিমণি ডাকটা শুনে। আর কিছু না বলেই ওকে নিজের সাথে আসার ইশারা করলো। মনোরমার মনটা একদম ভালো নেই। ও তো বুঝতেই পারছে না কেন ওর সাথে এমন ব্যবহার করছে সপ্তর্ষি। ঘুমও আসতে চাইছে না। ডায়েরিটা নিয়ে বসলো ও। ঘুমটা হঠাৎ করেই একটা বিভৎস স্বপ্ন দেখে ভেঙে গেল নিরুপমার। স্বপ্নেও দেখলো পার্থিব ওকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। ও ডাকলেও দাঁড়াচ্ছে না। প্রচণ্ড ঘেমে উঠে চারিদিকে তাকিয়ে আশেপাশের অবস্থাটা বোঝার চেষ্টা করলো, কিন্তু নিজের পাশে পার্থিবকে না পেয়ে আরো ভয় পেয়ে গেল। বিছানা থেকে নেমেই এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। ডাইনিংয়ে এসে দেখলো পার্থিব চোখ বন্ধ করে চুপ করে বসে আছে। একটু অবাক হলো ও। পার্থিবের কাঁধে হাত রাখতেই পার্থিব ওর দিকে তাকালো। কি হয়েছে, তুমি এখানে বসে আছো যে? পার্থিব মুচকি হেসে বলল, তেমন কিছু না, একটু শরীরটা খারাপ লাগছে, এই যা। নিরুপমা ব্যস্ত হয়ে বলল, শরীর খারাপ লাগছে আর তুমি আমাকে জানাও পর্যন্ত নি? পার্থিব মুচকি হেসে ওর হাত দুটো ধরে বলল, তেমন কিছু হয়নি নীর, শুধু একটু হালকা শরীর খারাপ লাগছে। আর এর জন্য তোমাকে ঘুম থেকে উঠিয়ে বলতে যাব? কাল আবার তোমার কলেজ আছে না? নিরুপমা অবাক দৃষ্টিতে পার্থিবের দিকে তাকালো। ছেলেটা তো ভালো কেন? ওর যাতে কোনো সমস্যা না হয় তাই নিজের শরীর খারাপ লাগা সত্ত্বেও ডাকেনি ওকে। ও তো মাঝে মধ্যে এটাই বুঝতে পারে না ছেলেটা কি ধাতু দিয়ে তৈরি। আর থাকতে পারল না ও। ঠোঁট ফুলিয়ে পার্থিবকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। পার্থিব ওর এমন করায় অবাক হয়ে গেছে। ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে নীর, কাঁদছো কেন? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, এত কাঁদার কি হলো? প্লিজ নীর, কেঁদো না। নিরুপমার কান্না এতে কমার বদলে আরো বেড়ে গেল। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না ও। কোনো রকমে নিজের চোখের জলটা মুছে নিয়ে বলল, কি শরীর খারাপ লাগছে তোমার? পার্থিব মুচকি হেসে বলল, তেমন কিছু না, ওই পেট ব্যথা করছে। নিরুপমা ব্যস্ত হয়ে বলল, কোথায়? খুব ব্যথা করছে? পার্থিব মুচকি হেসে বলল, আর এত ব্যস্ত হওয়ার কি আছে, হালকা পেইন আর এইরকম পেট ব্যথা আমার মাঝে মাঝেই হয়। গ্যাস অম্বলের জন্য হতে পারে, চিন্তা করো না, আমি ওষুধ খেয়ে নিয়েছি। নিরুপমা যেন কিছুতেই নিজের মন থেকে চিন্তাটা সরাতে পারল না। মনে মনে ঠিক করলো একবার কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে নেবে, তবে মুখে কিছু বলল না। আজ মনোরমা কলেজে আসলেও ওর কারোর সাথেই কথা বলার কোনো ইচ্ছেই নেই। চুপচাপ গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঋষি এসে ওর চির প্রচলিত দুষ্টু হাসি নিয়ে মনোরমার পাশের জায়গাটায় বসে পড়ল। মনোরমা এতে প্রচণ্ড অবাক হয়ে ওর দিকে তাকালো। তবে ওর অভিমানটা যে অতিহারে বেড়ে গেছে। ওখান থেকে উঠে যেতে গেলে সপ্তর্ষি ওর হাতটা টেনে ধরল। মনোরমা কটমট করে ওর দিকে তাকিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। ঋষিও ওর পেছনে ছুটল। মন মন প্লিজ শোনো, আরে আমার কথাটা শোনো। মনোরমা কোনো কথা না বলেই এগিয়ে যেতে লাগলো। ঋষি পেছন থেকে ওর হাতটা টেনে ধরতেই মনোরমা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, কি ভাবোটা কি তুমি নিজেকে? যখন তোমার ইচ্ছে হবে তখন কাছে আসবে, আর ইচ্ছে হলেই বলবে দূরে যাওয়াই ঠিক। কেন, কি মনে হয় তোমার আমাকে? ঋষি ওর হাতটা ধরে বলল, প্লিজ মন, আমার কথাটা শোনো।
কি বলবে তুমি? আর কি বলার আছে তোমার? তোমার বলার থাকলেও আমার কিচ্ছু শোনার নেই। নিজের কাজ করো আর দয়া করে আমাকে যেতে দাও। কথাটা বলেই মনোরমা চলে যেতে গেলে সপ্তর্ষি পেছন থেকে বলল, এতদিন অনেক কষ্ট দিয়ে ফেলেছি মন, আর নিজেও কষ্ট পেয়েছি, কিন্তু আর না, একটা সুযোগ কি আমাকে দেওয়া যায় না মন? বিশ্বাস করো, ঠকবে না তুমি। মনোরমা ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন সুযোগ চাই তোমার, আবার কষ্ট দিতে? ঋষি মুচকি হেসে বলল, তোমাকে কষ্ট দিলে সবচেয়ে বেশি কষ্ট তো নিজে পাই, কিন্তু কি করতাম, পরিস্থিতির চাপে বাধ্য ছিলাম। তবে আই প্রমিস আর কখনো এমন হবে না। এরপর এই মান অভিমানের পর আবার দুজনের মিল হলো। মনোরমার মনটা আজ বেশ ফুরফুরে। বাড়ি ফিরেই সবার আগে ডায়েরিটা নিয়ে বসে পড়ল। আজ ও সমস্ত রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। ডায়েরিটা খুলেই পরের পাতাটা উল্টালো। এই পাতায় অজস্র জায়গায় জেল পেনের কালিটা ঘেঁটে গেছে, হয়তো চোখের জল পড়ায়। কিন্তু কি এমন হয়েছিল? ভাবনা ছেড়ে মনোরমার ডায়েরির পাতায় চোখ রাখল। আমি জানি না কি থেকে কি হয়ে গেল। আমি তো এমনটা চাইনি। সব কিছুই তো ঠিকঠাক ছিল, তবে কেন নিমেষে সবটা এলোমেলো হয়ে গেল? কেন হলো? আজ কত কিছু ভেবেছিলাম। আজ যখন রেজাল্টটা হাতে পেলাম খুব আনন্দ হয়েছিল। ভেবেছিলাম এই রেজাল্টটা দেখলে পার্থিব কত খুশি হবে, আর সেই সাথে আজ ওকে আমার মনের কথাটাও বলবো। কিন্তু তার আগেই সবটা এলোমেলো হয়ে গেল। নিরুপমার রেজাল্ট দেখে পার্থিব ভীষণ খুশি হলো। আমি জানতাম নীর, তোমার রেজাল্ট ভীষণ ভালো হবে। নিরুপমা মুখ ফুলিয়ে বলল, শুধু জানলেই হবে, আমার গিফট? পার্থিব মুচকি হেসে বলল, ও তো এখন ম্যাডামের গিফট লাগবে, ওকে দেব। বলেই একটা চেন দেওয়া এর নামের লকেট ওর গলায় পরিয়ে দিল। নিরুপমার মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। মুচকি হেসে বলল, এটা আমার? পার্থিব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নিরুপমা আরো খুশি হয়ে বলল, আর আর একটা কথা বলার আছে তোমাকে। পার্থিব অবাক হয়ে বলল, আর সেটা কি? নিরুপমা মুচকি হেসে মাথা নিচু করে বলল, আসলে আমি আসলে। ওর কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ পার্থিবের মাথাটা ঘুরে গেল। ও নিজেকে সামলাতে চেয়েও পারল না। চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালো ও। পার্থিবকে হঠাৎ এই অবস্থায় দেখে নিরুপমা চমকে উঠল। ছুটে ওর কাছে বসে ওকে ডাকতে শুরু করলো, কিন্তু তবু পার্থিবের জ্ঞান ফিরল না। ও এই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারছে না। হয়তো এমনটাই হয়, কাছের মানুষটার অসুস্থতার সময় নিজের মাথা শান্ত রাখা কারোর পক্ষেই সম্ভব হয় না। তাই নিরুপমা একজন হবু ডাক্তার হয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ওর হঠাৎ মাথায় এলো সুস্মিতাদির কথা। সুস্মিতা ওর কলেজের প্রফেসর হলেও ওকে বোনের মতো স্নেহ করে। ফোনটা নিয়ে সুস্মিতাকে ফোন করেই কেঁদে ফেলল ও। কাঁদতে কাঁদতেই সবটা বলল। এই মুহূর্তে আর কিছু ভাবার অবস্থায় নেই ও। সুস্মিতা ওকে শান্ত হতে বলে বলল, ও খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। হাসপাতালে মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে নিরুপমা। কি থেকে কি হয়ে গেল ও বুঝতেই পারছে না। কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা ওর কাছে এসে বলল, ঠিক কি হয়েছিল বলতো? নিরুপমার কথাগুলো মনে পড়তেই আবারও চোখ দুটো জলে ভিজে গেল। ধরা গলায় বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো কথা বলছিলাম, সবটা ঠিক ছিল, তারপর হঠাৎ করেই। বলেই কেঁদে ফেলল নিরুপমা। সুস্মিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ নিরু,
নিজেকে সামলা। তুই এভাবে ভেঙে পড়লে পার্থিবকে কে সামলাবে? নিরুপমা এতে প্রচণ্ড অবাক হয়ে বলল, তুমি এমন করে বলছো কেন সুস্মিতি? কিছু কি খুব খারাপ হয়েছে? নিরুপমার কথায় চুপ করে গেল সুস্মিতা। কি উত্তর দেবে ও? ও তো এমন কিছু বলতে চায়নি কখনো। একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হাসার চেষ্টা করে বলল, নিরু তেমন। নিরুপমা ওর কথাটা শেষ হতে না দিয়েই বলল, সত্যিটা বলো আমাকে সুস্মিতি, আমি ভেঙে পড়ব না। সুস্মিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বলেছিলি পার্থিবের মাঝে মাঝে পেটে ব্যথা হয়। ইউএসসি রিপোর্টে দেখা গেছে ওর পেটের লেফট সাইডে একটা বড় সিস্ট আছে, আর সেটা বেশ কিছুটা ছড়িয়ে গেছে। সিনিয়র ডাক্তারদের মতে ওটা অলরেডি ম্যালিগন্যান্ট হয়ে গেছে, তাই ওনারা বায়োপসি করতে চান। কথাটা শুনেই থপ করে বসে পড়ল নিরুপমা। চোখের কোলবে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সুস্মিতার কাছেও যে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ও শুধু নিরুপমার কাঁধে হাত রাখল। নিরুপমা নিজের মনেই বলল, না 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 না, এটা হতে পারে না, সব মিথ্যে। ইউএসসি রিপোর্ট ভুল বলছে, আমি বিশ্বাস করি না, একটা কথাও বিশ্বাস করি না। সুস্মিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ নিরু, এত ভেঙে পড়িস না। ভগবানের ওপর একটু বিশ্বাস রাখ, হয়তো উনি সব ঠিক করে দেবেন। আর শোন, পার্থিবের বাড়ির লোককে খবর দিয়ে দিস, এই অবস্থায় ওনাদের ওর পাশে থাকাটা প্রয়োজন। নিরুপমা ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তুমি কি বলতে চাইছো? ওকে কেন এমন হলো সুস্মিতি? আচ্ছা, টিউমার হলেও তো অপারেশন করলে সব ঠিক হয়ে যায়, কিন্তু বায়োপসি মানে ক্যান্সার। কথাটা বলেই কেঁদে ফেলল নিরুপমা। আর যে পারছে না নিজেকে সামলাতে, পারছে না নিজের কাছের মানুষটার এই অবস্থা দেখতে। কেন হলো এমনটা? যখন ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, সবটা নতুন করে শুরু করবে, তখন এইরকম কেন হলো? ভগবান নামক ওই উপরে বসে থাকা ব্যক্তিটার ওপর ওর অনেক দিনের ক্ষোভ। কেন যে তার সব শত্রুতা শুধুই নিরুপমার সাথে? তাকে এত ডাকা সত্ত্বেও তিনি তো নিশ্চুপ পাথরের মূর্তির মতোই বসে থাকেন। না হলে কি নিরুপমার কষ্টটা দেখতে পেত না? ছোটবেলায় মা বাবাকে কেড়ে নিল, ভালোবাসা শব্দটা কি কখনো অনুভব করতে পারেনি। কিন্তু যখন ও নিজের জীবনে ভালোবাসাকে খুঁজে পেল, তখন তাকেও ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছে। ওর কষ্টকে খুব ভালো লাগে তার, তবে দিক না ওকে কষ্ট, ওকেই মেরে ফেলুক, যন্ত্রণার পর যন্ত্রণা দিক, তবু ওর কাছের মানুষদের ভালো রাখুক। তাদের কেন কেড়ে নিতে চাইছে? কিছুক্ষণের মধ্যেই পার্থিবের পরিবার ওখানে পৌঁছে গেল। পার্থিবের মা তো ইতিমধ্যেই কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। পার্থিবের কাকিমা ওকে শান্ত করতে চেষ্টা করছে। পার্থিবের বাবাও রীতিমতো ভেঙে পড়েছে। কোন বাবা মা চায় তার সন্তানকে এই রকম অবস্থায় দেখতে? পার্থিবের মা ফাল্গুনী দেবী নিরুপমাকে দেখতে পেয়েই ঝাঁঝিয়ে উঠলেন। এখন কি করছো এখানে? এখন কেন দাঁড়িয়ে আছো? নিজের মা বাপকে তো জন্মের পরই খেয়েছো, এখন আমার ছেলেটাকেও খেতে বসেছো। এখনো শান্তি হয়নি? আবার কি চাও? আমার গোটা পরিবারটাকে, আমার ছেলেটাকে? বলেই কাঁদতে শুরু করলেন উনি। নিরুপমা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিবাদ করার ইচ্ছে বা সামর্থ্য কিছুই ওর নেই। কার জন্য করবে ও প্রতিবাদ? যার জন্য নতুন করে বাঁচার আশা জেগেছিল, সেই তো ছেড়ে চলে যাচ্ছে। ফাল্গুনী দেবী আবারও বললেন, সর্বনাশী শয়তানি মেয়ে, নির্ঘাত এই মেয়েটাই কিছু খাইয়ে দিয়েছে আমার পার্থকে, নয়তো ও আমার বড় ভালো ছেলে, কোনো দিনও কোনো নেশা পর্যন্ত হাত দেয়নি। তবে মাননীয়কে ধরলো কি করে ওকে? এভাবেই ফাল্গুনী দেবী নিরুপমাকে আরো অনেক কথা শোনালেন। পার্থিবের কাকিমাও তাল দিচ্ছে ওর মায়ের কথায়। নিরুপমার আজ কিছুই ভালো লাগছে না। ও প্রতিবাদ কি করবে? উল্টে ওরই মনে হচ্ছে হয়তো ওই অভিশপ্ত, তাই তো ও যাদেরই ভালোবাসে তারাই হারিয়ে যায়। হয়তো সত্যি ও পার্থিবের জীবনে না এলে পার্থিবের কিছু হতো না।
ওপরের ঠোঁটটা দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে কান্নাটা আটকানোর চেষ্টা করছে ও। চুপ করুন আপনারা, একটা মেয়েকে এভাবে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। আর এসব কি কথাবার্তা? কে বলেছে যে নীরু কিছু খাইয়ে দিয়েছে বলেই পার্থিবের এই অবস্থা? এসব ভুলভাল কুসংস্কার ঝালানো বন্ধ করুন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু তার মানে এই নয় যে এর জন্য আপনি নীরুকে এসব ভুলভাল বলবেন। আর এটা হাসপাতাল, এখানে আপনার ছেলের মতোই আরও অনেক পেশেন্ট আছে, তাই দয়া করে সিন ক্রিয়েট করবেন না, নয়তো আমি বাধ্য হব আপনাদের এখান থেকে বের করতে। সুস্মির কথায় এবার কিছুটা ভয় পেয়েই চুপ করলেন ফাল্গুনী দেবী। পার্থিবের বাবা অসিত দেব রয় ওনাকে চুপ করিয়ে সুস্মিতার উদ্দেশ্যে বললেন, ক্ষমা করবেন ম্যাডাম, আসলে ও একটু ওই রকমই, আপনি চিন্তা করবেন না, ও আর কিছু বলবে না। আর তুমিও ক্ষমা করো নিরুপমা। নিরুপমা সাথে সাথে বলে উঠল, না না বাবা, প্লিজ আমাকে এমন বলবেন না, আমি কিছু মনে করিনি। ওদের কথার মাঝেই একজন নার্স এসে খবর দিল পার্থিবের জ্ঞান ফিরেছে, আর ও বারবার নীর নামের কাউকে খুঁজছে। নিরুপমা আরো বেশি ব্যাকুল হয়ে গেল। সুস্মিতা ওকে বলল, প্লিজ নীরু, শান্ত হ, আর পার্থিবের সামনে একদম কান্নাকাটি করবি না, নয়তো ও আরো ভেঙে পড়বে। এইরকম পেশেন্টদের সবচেয়ে বড় মেডিসিন হলো আত্মবিশ্বাস। নিরুপমা কোনো রকমে কান্নাটাকে আটকে রেখে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওরা একসাথে পার্থিবের কেবিনে এলো। সুস্মিতা বলল, নীরু তুই যা, আমি বাইরে আছি। নিরুপমা দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ঢুকতেই পার্থিবের হাস্যোজ্জ্বল মুখটা চোখে পড়ল। মুখে মিষ্টি হাসি নিয়ে আধশোয়া হয়ে বসে ও নিরুপমার দিকেই তাকিয়ে আছে। নিরুপমা ছেলেটাকে যত দেখে অবাক হয়ে যায়। এতটা ভালো কেউ হয়? এই রকম একটা পরিস্থিতিতেও ছেলেটাকে দেখে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু নিরুপমাকে দেখে পার্থিবের মুখে চিন্তার ছাপ পড়ল। ভ্রু কুঁচকে বলল, কি অবস্থা করেছো নিজের নীর? চোখ মুখের কি অবস্থা? নিরুপমা কোনো রকমে নিজেকে সামলিয়ে বলল, কই কিছু হয়নি তো। পার্থিব হালকা হেসে বলল, বললেই হলো, আমি বুঝি দেখতে পাই না? কি করো বলো তো, কান্নাকাটি করছিলে বুঝি? এই রকম অবস্থায় পার্থিবের মুখে এইসব কথা শুনে আর নিজেকে সামলাতে পারল না নিরুপমা। ঝাঁপিয়ে পড়ল পার্থিবের বুকে। ও যে কিছুতেই হারাতে চায় না এই মানুষটাকে। খুব শক্ত করে জড়িয়ে ধরল, যেন চাইলেও স্বয়ং যমও ওর থেকে পার্থিবকে নিয়ে যেতে না পারে। পার্থিব ওকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগলি, এভাবে কে কাঁদে? আরে আমি কি এখনই মরে যাচ্ছি নাকি? এখনই সব কেঁদে ফেললে মরে গেলে কি করবে? কিছু তো বাঁচিয়ে রাখতে হবে নাকি? নিরুপমা ছলো ছলো দৃষ্টিতে পার্থিবের দিকে তাকালো। ধরা গলায় বলল, একদম বাজে কথা বলবে না, কিচ্ছু হবে না তোমার, আমি কিছু হতেই দেব না। পার্থিব, তুমি তো বলো তুমি কথা দিলে কথা রাখো। তুমি তো কথা দিয়েছো আমাকে সবসময় পাশে থাকবে, তবে কেন এমন বলছো? হ্যাঁ কেন? তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছে তাই করো, কিন্তু প্লিজ ছেড়ে যেও না, প্লিজ। আমি তোমার সব কথা শুনবো, আর কখনো কোনো জেদ করব না, বিশ্বাস করো। তবু আমাকে ছেড়ে যেও না। পার্থিব এই কথায় কি উত্তর দেবে বুঝতে পারছে না। ও যে নিজেও চায় না ওর প্রেয়সীকে ছেড়ে যেতে। এই মেয়েটাকে তো সবসময় আগলে রাখার দায়িত্বই নিয়েছিল, কিন্তু নিয়তি যে ওদের জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। বড্ড মায়া হচ্ছে এই মেয়েটার উপর। কার ভরসাই বা ছেড়ে যাবে ওকে? ও ছাড়া যে মেয়েটার কেউ নেই। ওর চোখটাও জলে ভরে উঠল। খুব শক্ত করে আগলে ধরল নিরুপমাকে। আজ বড্ড অভিযোগ করতে ইচ্ছে করছে ওপরে যিনি বসে আছেন তার উপর। ওদের গল্পটা তো অন্যভাবেও লিখতে পারতেন উনি। নীরু, আমি তোকে বলেছিলাম না? কথাটা শুনেই ওরা দুজন দরজার দিকে তাকালো। সুস্মিতার কথাটা শেষ হতে না দিয়েই পার্থিব বলল,
চিন্তা করবেন না সুস্মিতা ম্যাডাম, আমার আত্মবিশ্বাস এত সহজে মোটেও ভেঙে যাবে না, কারণ আমি নিজেও যে ভীষণভাবে বাঁচতে চাই। মরবার আগে পর্যন্ত বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাব। তবে আমি নিজের মনকে শক্ত করে নিয়েছি, বাঁচলে বাঁচবো আর মরলে মরবো। সুস্মিতা অবাক হয়ে পার্থিবের দিকে তাকালো। এতটা মনের জোর ও কখনো কারোর মধ্যে দেখেনি। বাঁচতে তো সবাই চায়, কিন্তু বেশিরভাগ মানুষ নিজের রোগের কথা শুনেই ভেঙে পড়ে। আর সেখানে পার্থিব। ও মুচকি হেসে বলল, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব পার্থিব। বায়োপসি রিপোর্ট পজিটিভ এসেছে। কথাটা শুনেই নিরুপমা আরও ভেঙে পড়েছে। প্রচণ্ড কান্নাকাটি করছে ও। সিনিয়র ডাক্তাররা যত তাড়াতাড়ি সম্ভব কেমো দিতে চান, কারণ রোগটা অনেকটা ছড়িয়ে পড়েছে। সবাই প্রায় আশা ছেড়েই দিয়েছে, কারণ পার্থিবের শরীর প্রচণ্ড উইক। এইরকম অবস্থায় কেমো টানতে পারবে কিনা সেটাই একটা বড় কথা। তাছাড়া ওর হিমোগ্লোবিন লেভেলও বেশ লো। কিন্তু এখন আশা ছাড়া আর কোনো উপায় নেই। পার্থিবকে কেমো দিতে নিয়ে যাওয়া হয়েছে। নিরুপমা আর কিছুই ভাবতে পারছে না। প্রচণ্ড ক্ষোভ থাকলেও সেই শরণাপন্ন হয়েছে ওই ওপরে থাকা ব্যক্তিটার কাছে, কারণ হয়তো পারলে তিনি কিছু করতে পারেন। কিন্তু এবারও হয়তো নিরুপমার ডাকে সেই পাষাণ হৃদয়ের ধ্যান ভাঙল না। নিজের সবচেয়ে ভয়ানক সিদ্ধান্তটা নিয়েই নিলেন তিনি। নার্স এসে জানালো পার্থিব আর কেমো টানতে পারছে না, ওর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। কথাটা শুনেই একেবারে ভেঙে গেল নিরুপমা। এতক্ষণ যেটুকু ক্ষমতা ছিল এই মুহূর্তে সেটাও হারিয়ে ফেলছে ও। ছুটতে ছুটতে আইসিইউ এর ভেতর ঢুকে পড়ল। পার্থিবের মুখে অক্সিজেন মাস্ক লাগানোর সত্ত্বেও ও জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওর যে ভীষণ কষ্ট হচ্ছে নিরুপমা বুঝতে পারছে, আর নিজেকে সামলাতে পারল না। কান্নায় ভেঙে পড়ল। ও শুধু চাইছে একটু শান্তি। মনের মধ্যে কিছু একটা শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা, এমন কোনো জাদুকাঠি থাকতো যা এক নিমেষে সবটা পাল্টে দিতে পারত? ওকে এই অবস্থায় দেখে পার্থিব আর নিজেকে সামলাতে পারল না। ওর চোখের কোণে আসা জলটা গড়িয়ে পড়ল। অক্সিজেন মাস্কটা একটু সরিয়ে কোনো রকমে বলল, আমি আর কিছুক্ষণ অতিথি নেই, প্লিজ দয়া করে আমাকে হেসে বিদায় দাও। নিরুপমা আর কিছুই ভাবতে পারছে না। উন্মাদিনীর মতো বলে উঠল, কিচ্ছু হবে না তোমার, আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না, প্লিজ প্লিজ এসব বলো না। পার্থিব শান্ত স্বরে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই নীর, আর হয়তো সুযোগ হয়ে উঠবে না, তাই এখনই। নিরুপমা কাঁদতে কাঁদতেই বলল, প্লিজ পার্থ, এইগুলো বলো না, আমি কিচ্ছু হতে দেবো না তোমার। পার্থিব একটা জোরে নিঃশ্বাস ফেলল। বড্ড কষ্ট হচ্ছে ওর, কথাও বলতে পারছে না। কিন্তু এটাই হয়তো শেষ সুযোগ প্রিয়সীর সাথে শেষ কথা বলার। চোখটা কষ্ট করে খুলে খুব আস্তে আস্তে বলল, ছোটবেলা থেকে ভালোবেসেছি তোমাকে, কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। তবে আজ না বললে হয়তো অব্যক্তই রয়ে যাবে। নিরুপমা চোখ দুটো চেপে বন্ধ করে নিল। এই কথাটাই তো সেদিন বলতে চেয়েছিল, কিন্তু ভাগ্য হয়তো সেটা চায়নি। ধরা গলায় বলল, তোমার সব কথা শুনবো তো, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। পার্থিব আরো একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলল, সেটা হয়তো আর হওয়ার নয় নীর, তবে তোমাকে কয়েকটা কথা দিতে হবে আমাকে। বলো, রাখবে তো আমার কথা? নিরুপমা কাঁদতে কাঁদতেই বলল, হ্যাঁ
সব শুনবো, সব কথা রাখবো, শুধু তুমি সুস্থ হয়ে ওঠো। পার্থিব মুচকি হেসে বলল, কেন অবুঝ হচ্ছ নীর? এই যে আর হওয়ার নয়, তবে তোমাকে আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। নিরুপমা কান্নাটাকে আটকে বলল, কি স্বপ্ন? পার্থিব আবারও একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমি চাই তুমি একজন বড় ডাক্তার হও, আমার মতো অজস্র পার্থিব যারা আমার মতোই কষ্ট পাচ্ছে তাদের বাঁচাও। আর চাই যখনই তোমার আমার কথা মনে পড়বে, তোমার চোখে জল না, মুখে হাসি থাকবে, যেন ওই হাসির মধ্যেই আমি আছি। আমি হয়তো তোমার কাছে থাকবো না, কিন্তু তোমার মধ্যে আমি চিরকাল বেঁচে থাকবো। একটা কথা মনে রেখো নীর, মানুষ মারা গেলেও স্মৃতি কিন্তু কখনো মরে না, সেটাই সেই মানুষটাকে জীবিত রাখে। তার ভালোবাসার মানুষটার স্মৃতির পাতায় আমি বেঁচে থাকবো নীর, তোমার মধ্যে। আমি আমার কথা রাখবো নীর। হ্যাঁ, ফিজিক্যালি হয়তো তোমার পাশে থাকতে পারবো না, কিন্তু মেন্টালি তুমি সবসময় আমাকে পাশে পাবে। নিরুপমা আবারও কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, কেন বলছো এগুলো? কেন? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। পার্থিব চোখটা বন্ধ করে নিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আমার কাছে আর বেশি সময় নেই নীর, কথা দাও আমাকে, প্লিজ কথা দাও। নিরুপমা আর কিছু না ভেবেই পার্থিবের বাড়িয়ে দেওয়া হাতটায় হাত রেখে বলল, কথা দিলাম। আর সাথে সাথেই চোখটা বন্ধ করে নিল পার্থিব। নিরুপমা অনেক ডেকেও সাড়া পেল না, সারা শরীর অবশ হতে শুরু করেছে ওর। সুস্মিতা নিরুপমার পেছনেই দাঁড়িয়েছিল। এতদিন বহু পেশেন্টকে দেখেছে, কিন্তু কারোর জন্য চোখের জল ফেলেনি। তবে আজ ও নিজেকে সামলাতে পারল না। নিরুপমা সুস্মিতাকে দেখে ওর হাতটা ধরে বলল, ও সুস্মিতি, দেখো না ওর কি হয়েছে গো, কথা বলছে না আমার সাথে, প্লিজ বলো না গো কথা বলতে আমার সাথে, বলো না প্লিজ, বলো না। সুস্মিতা কি বলে ওকে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। ওর কাঁধে হাত রেখে কান্না ভেজা গলায় বলল, ও আর কোনোদিনও কথা বলবে না নিরু। ও এক ঝটকায় সুস্মিতার হাতটা ছাড়িয়ে দিল নিরুপমা। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যে মিথ্যে বলছো তুমি, তোমরা সবাই মিথ্যুক, কাউকে বিশ্বাস করি না আমি, কাউকে না। কথাটা বলেই চলে যেতে গেল, কিন্তু ওর শরীর ওর সঙ্গ দিল না। সেও বেইমানি করল। চোখের সামনেটা এক নিমেষে অন্ধকার হয়ে গেল, সাথে সাথেই জ্ঞান হারালো ও। নীর, চোখ খোলো নীর, এখনো যে অনেক কাজ বাকি তোমার। আমাকে দেওয়া কথা রাখবে না? এভাবে ভেঙে পড়লে আমার স্বপ্ন পূরণ করবে কি করে? আকস্মিক এই অতি পরিচিত গলাটা শুনে চোখ মেলল নিরুপমা। আজ প্রায় 3টে দিন পর হোঁশ ফিরল ওর। 3টে দিন একেবারে নির্জীবের মতো পড়ে থেকেছে। চোখ খুলেই চারিদিকে অবাক হয়ে দেখতে থাকলো, কিন্তু কোথায় সে? দেখতে তো পারছে না সেই কাঙ্ক্ষিত মুখটা।
নিরুপমাকে চোখ খুলে তাকাতে দেখেই মুখে হাসি ফুটে উঠল সুস্মিতার। এই 3 দিন বেশ চিন্তায় ছিল ও। নিরুপমা চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল ও কোথায় আছে। ভালোভাবে দেখতেই বুঝল এটা পার্থিবের বাড়ি, মানে ওর শ্বশুর বাড়ি। কিন্তু ও এখানে এলো কি করে? কেই বা নিয়ে এলো ওকে? সুস্মিতা ওকে কিছু বলতে এলেই নিরুপমা শান্ত স্বরে বলল, পার্থ কোথায়? সুস্মিতা এই কথায় আকাশ থেকে পড়ল। কি বলবে ও যদি মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়ে? নিরুপমা আবারও বলল, আমাকে ডেকে ও কোথায় গেল? আমি স্পষ্ট শুনেছি ওর কণ্ঠস্বর। নিরুপমার কথায় সুস্মিতা অবাক হয়ে বলল, পার্থিব কি করে ডাকবে তোকে? তুই কি পাগল হয়ে গেছিস নিরু? ও আর নেই, এই সত্যিটা স্বীকার কর নিরু। নিরুপমা অবাক হয়ে বলল, আবার মিথ্যে বলছো? আমি কিচ্ছু বিশ্বাস করি না। কথাটা বলেই এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল ও। সুস্মিতাও ওর পেছনে ছুটল। বাইরে এসেই অবাক হয়ে গেল নিরুপমা। বাইরে পার্থিবের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই পার্থিবের একটা হাস্যোজ্জ্বল ছবিতে মালা দেওয়া হয়েছে। সুস্মিতাও এই 3 দিনে শ্রাদ্ধের ব্যাপারে অবাক হয়েছিল, কিন্তু পরে বুঝল পার্থিবের মায়ের ধারণা অনুসারে এটা অপমৃত্যু। নিরুপমাই পার্থিবকে মেরে ফেলেছে, তাই এই 3 দিনের শ্রাদ্ধা ব্যবস্থা। ওর খুব রাগ হচ্ছে এই মানুষগুলোর হীন মানসিকতা দেখে, কিন্তু ও এখন এই নিয়ে কিছু বলতে চায় না। এরপর আবারও নিরুপমাকে অনেক অপমানজনিত কথা শুনতে হলো তার শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে। কিন্তু এত কথা শোনার পরও নিরুপমা চুপ করে দাঁড়িয়ে রইল। ওর কানে হয়তো কথাগুলো কিছুই ঠোকেনি। ওরা নিরুপমাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। ওর মাথার সিঁদুর মুছিয়ে দেওয়া হয়, শাড়ি ছাড়িয়ে একটা সাদা থান শরীরে জড়িয়ে দেয়। হাতের শাখা পলাগুলো অনেক চেষ্টা করেও ভাঙতে পারে না ওরা, তাই নিরুপমার হাতটা জোরে মাটিতে আঘাত করে। সাথে সাথে শাখাটা ভেঙে নিরুপমার হাতে ঢুকে যায়। গল গল করে রক্ত বের হতে শুরু করে। এতে সবাই ঘাবড়ে গেছে। সুস্মিতা চটপট ছুটে এসে নিরুপমার হাতটা টেনে দেখতে থাকে। ও ভীষণ ভয় পেয়ে গেছে। নিরুপমা নিশ্চুপ পাথরের মূর্তির মতো বসে আছে। সুস্মিতা নিরুপমাকে জোরে জোরে ঝাঁকায়, কিন্তু তবুও ও কোনো অভিব্যক্তিহীন। শেষে রেগে নিরুপমাকে এক চড় মেরে বলল, পার্থিব আর নেই, শুনেছিস তুই? ও আর কোনোদিনও ফিরে আসবে না। ও আর কোনোদিনও কথা বলবে না তোর সাথে। কাঁদ নিরু, প্লিজ একটু কাঁদ। কিন্তু হঠাৎ ওকে অবাক করে দিয়ে নিরুপমা নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সুস্মিতা এই ঘটনায় প্রচন্ড অবাক হয়ে গেল। বারবার দরজা ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু নিরুপমা খোলার নামই নিল না। সব হারিয়ে, সব ভেসে যাওয়ার পর ডুবন্ত মানুষ যেমন কাঠকয়লাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, নিরুপমার জীবনে পার্থিবও হয়তো তাই ছিল। পার্থিবের এই আকস্মিক মৃত্যুটা কাম্য ছিল না নিরুপমার, তাই দিকভ্রষ্ট পথিকের মতোই আচরণ করছে ও। হয়তো নিজেও জানে না কি করছে ও। দরজা বন্ধ করেই নিরুপমা সারা ঘরে পাগলের মতো কিছু খুঁজতে শুরু করলো। এদিকে সুস্মিতা বারবার দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। দরজার বাইরে ততক্ষণে বেশ লোকও জড়ো হয়ে গেছে। এই পরিস্থিতিতেও নিরুপমাকে ফাল্গুনী দেবী আবারও যা নয় তাই বলতে শুরু করলেন। এবার আর সহ্য করতে পারল না সুস্মিতা। রেগে বলল, আর একটা বাজে কথা বলবেন না আপনি। কিছু বলিনি বলে ভাববেন না বলতে পারবো না। একটা মেয়ে এতটা শকের মধ্যে আছে, আর আপনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। মানুষ আপনি, ভালো না লাগলে চুপচাপ এখান থেকে চলে যান, তবে এইসব ফালতু কথা বলতে আসবেন না। নিরুপমা সামনের ড্রয়ারের ভেতর থেকে স্লিপিং পিলের শিশিটা হাতে পেয়ে ওটা নিয়ে বিছানায় বসে পড়ল। অদ্ভুত মুখে বলল, তুমি কথা দিয়ে তোমার কথা রাখোনি পার্থ। এবার আমিও রাখবো না, আমিও চলে যাব তোমার কাছে। কথাটা বলেই এক মুঠো ঘুমের ওষুধ হাতে নিয়ে গিলে ফেলল। সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেল গভীর ঘুমে। কোনো রকমে দরজাটা ভাঙা হলেই ছুটে ভেতরে ঢুকল সুস্মিতা।
নিরুপমার এই অবস্থা আর হাতের বড়িগুলো দেখে ওর বুঝতে কোনো অসুবিধা হলো না ও কি করেছে। আর থাকতে না পেরে জোরে কেঁদে ফেলল ও। নিরুপমাকে কোনো রকমে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নিরুপমা চোখ মেলতেই দেখল ওর সামনে সব কিছু অন্ধকার। অন্ধকারের চেয়ে কিছুটা দূরে একটা আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। নিরুপমা উঠেই সেই দিকে দৌড়ল। আলোটার সামনে যেতেই ও দেখতে পায় সাদা পোশাক পরা পার্থিবকে। ওর মুখের সাথে সাথেই একটা মুচকি হাসি ফুটে ওঠে, কিন্তু পার্থিবের মুখে সবসময় মতো হাসিটা নেই। খুব গম্ভীর হয়ে আছে ও। নিরুপমা অবাক হয়ে বলল, পার্থ, দেখো, আমি তোমার কাছে চলে এসেছি। তুমি খুশি হওনি? পার্থিব এই কথায় রেগে বলল, না, হইনি। তুমি এটা ঠিক করনি নীর। এই নীরকে তো আমি ভালোবাসিনি। আমার নীর তো প্রতিবাদী ছিল, যে কোনো পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে জানত। সে কখনো ভেঙে পড়েনি। আমার নীর যে কোনো বাধাকে জয় করতে জানত। কিন্তু এই নীর তো মুখ থাকতেও বোবা হয়ে গেছে, চোখ থাকতেও অন্ধের মতো আচরণ করছে। এই নীরের তো উপলব্ধির জিনিসটাই মরে গেছে। সে এতটা দুর্বল যে পরিস্থিতি ছেড়ে পালাতে চাইছে, আর তাই মৃত্যুকে বেছে নিচ্ছে। না না, আর যাই হোক, তুমি আমার নীর হতে পারো না। আমি চিনি না তোমাকে। নিরুপমা ছলো ছলো দৃষ্টিতে পার্থিবের দিকে তাকালো। পার্থিব আবারও বলল, তোমাকে আমি বলেছিলাম নীর, আমি সব সময় তোমার পাশে আছি। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে পাবে। ফিজিক্যালি হয়তো তা সম্ভব নয়, কিন্তু মেন্টালি আমি তোমার পাশে সব সময় আছি। কিন্তু তবু তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে, হারিয়ে দিলে তুমি আমাকে নীর। যে নীরের জন্য এতদিন আমি গর্ববোধ করতাম, সেই আজ আমার লজ্জার কারণ। তুমি পারলে না নীর আমাকে দেওয়া কথা রাখতে। নিরুপমা ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল, না পার্থ, তুমি এমন বলো না। খুব ভুল হয়ে গেছে। আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি হেরে যাও। কিছুতেই না। আমি কথা রাখবো পার্থি, আমি কথা রাখবো। সুস্মিতা নিরুপমার কাছেই বসেছিল। হঠাৎ নিরুপমাকে বিড়বিড় করে কিছু বলতে দেখে ওর কাছে মুখটা নিয়ে গেল। নিরুপমা অজ্ঞান অবস্থাতেই বলছে, আমি কথা রাখবো পার্থিব, আমি কথা রাখবো। সুস্মিতা ওর মাথায় হাত বুলিয়ে দিতেই ও চোখ মেলে তাকালো। একটু কষ্ট হলেও এখন শরীরটা সুস্থ লাগছে। সুস্মিতাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও সুস্মিতার দিকে তাকালো, আর কিছুক্ষণের মধ্যেই সব বুঝতে পারে। পার্থিব যে আর কখনো ফিরে আসবে না সেটাও বুঝতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই তীব্র হাহাকার মিশ্রিত কণ্ঠে চিৎকার করে কেঁদে ওঠে। সুস্মিতার কিছু না বলেই চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। এই কান্নাটা যে ভীষণ দরকার ওর জন্য। নিরুপমাকে চোখের জলগুলো ভালোভাবে মুছে অদ্ভুত দৃঢ়তার সঙ্গে কেবিন থেকে বেরিয়ে আসতে দেখেই পার্থিবের কাকিমা বলে উঠল, ও মা, এ মেয়ে তো দেখি দিব্যি আছে। আসলে কি বলতো, আমাদের পার্থটাকে মেরে এখন সতী সাবিত্রী সাজছে। নিরুপমা মুখটা কঠিন করে বলল, হ্যাঁ, একদম সুস্থ আছি আমি কাকিমণি। আর সুস্থ তো থাকতেই হবে আমাকে, নয়তো পার্থর স্বপ্নটা পূরণ করব কিভাবে? ওকে দেওয়া কথাগুলো রাখবো কিভাবে? আর ওই যে বললেন না সতী সাবিত্রী, আমি জানি ওটা আমি না, তবে ভাগ্যবতী নিশ্চয়ই। তাই তো পার্থিবের মতো একজনকে নিজের জীবনে পেয়েছি। ও সবসময় আমার সাথেই আছে, আমি জানি। কথাটা বলেই সুস্মিতার দিকে তাকালো। সুস্মিতা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। যে মেয়েটাকে ওরা কেউ সামলাতে পারছিল না, সে হঠাৎ এতটা কি করে বদলে গেল বুঝতে পারছে না। এই নিরুপমা পুরনো নিরুপমার থেকেও বেশি কঠোর, আর এই অসম্ভবটা সম্ভব করেছে পার্থিব। নিরুপমা সুস্মিতার দিকে তাকিয়ে বলল, আমি আজই বাড়ি যাব সুস্মিতি। সুস্মিতা অবাক হয়ে বলল, হ্যাঁ যাবি তো, কিন্তু। নিরুপমা ওর কথাটা শেষ হতে না দিয়েই বলল, ভয় পাচ্ছ সুস্মিতি? ভাবছ আমি যদি আবার কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি? পার্থিব যে আমার সেই রাস্তাও বন্ধ করে দিয়েছে গো।
তাই আমি তেমন কিছু করব না, চিন্তা নেই। সুস্মিতা অবাক হয়ে ওর দিকে তাকালো। এতটা পরেই ঝরঝর করে কেঁদে ফেলল মনোরমা। আর পারছে না সহ্য করতে। ওর মামনি যে জীবনে এতটা কষ্ট পেয়েছে ভাবতেই পারেনি ও। এই অবস্থায় কি সত্যি ও এতটা সহ্য শক্তি রাখতে পারতো এভাবে নিজের ভালোবাসার মানুষটাকে পেয়েও হারিয়ে ফেলার কষ্টটা সহ্য করতে? চেয়েও নিজের চোখের জলটা আটকাতে পারে না, কিন্তু চোখের জলটা মুছে নিজের মনেই পড়ল, না, ভেঙে পড়লে হবে না, আমাকে জানতেই হবে, পুরোটা পড়তেই হবে। এরপর নিরুপমার জীবনের সফলতা ও স্বপ্ন পূরণের কথা আছে। চোখ দুটো খুশিতে জলজল করে উঠল মনোরমার। কিন্তু হঠাৎ একটা জায়গা পড়তেই থেমে গেল ও। শুধু ওই না, হয়তো ওর পুরো দুনিয়াই থেমে গেছে। আজ হাসপাতালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো পার্থ। আজ একটা 2.5 বছরের বাচ্চা মেয়েকে ওর বাড়ির লোক জোর করে হাসপাতালে রেখে দিয়ে চলে যাচ্ছিল। বোধহীন বাচ্চা মেয়েটা খুব কাঁদছিল। খবর নিয়ে জানতে পারলাম বাচ্চাটার বাবা মা হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। বাচ্চাটা কোনোভাবে বেঁচে গেছে। আর যারা ওকে ফেলে যেতে চাইছিলেন ওনারা ওর কাকু কাকিমা। ঘটনাটা যদিও অস্বাভাবিক নয়, আমি নিজেও তো এর ভুক্তভোগী। পরের মেয়ের দায় কে নিতে চায়, কিন্তু তবুও ভাবি মানুষ এত নিষ্ঠুর কেন। যাই হোক, বাচ্চাটাকে আমি নিজের সাথে এনেছি জানো। একটা অদ্ভুত টান অনুভব করছিলাম ওর ওপর, বড্ড মায়া হচ্ছিল। হয়তো নিজের সাথে মিল আছে তাই। তবে দেখো, ওকে আমি কিছুতেই আমার মতো কষ্ট পেতে দেব না, সব সময় আগলে রাখব। মনোরমা পরের পাতাটা উল্টালো। ভাবছি ওর কি নাম দেওয়া যায়। না না, তোমাকে জিজ্ঞেস করব না, তোমার চয়েস জানা আছে। আচ্ছা বলো তো, মনোরমা নামটা কেমন? মন তোমার আর আমার মন। মনোরমা পরের পাতাটা উল্টালো। ভীষণ ভালো লাগছে জানো তো, মন আজ প্রথম আমাকে মা বলে ডেকেছে। আজ সত্যি নিজের মধ্যে মাতৃত্ব অনুভব করছি। মা হওয়ার আনন্দটা যে এত সুন্দর ভাবতেই পারিনি। তবে আমি ওকে মা ডাক শেখাবো না, কারণ প্রকৃত মায়ের জায়গা তো কেউ নিতে পারে না। তাই ওকে আমি মামুনি বলা শেখাবো। এতটা পরেই ডায়েরিটা বন্ধ করলো মনোরমা। 2 হাতে ডায়েরিটা আঁকড়ে ধরে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, তুমিই আমার মা মামুনি, তুমিই আমার মা। আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আই রিয়েলি লাভ ইউ মামুনি, আই লাভ ইউ। তুমি সত্যি খুব ভালো মামুনি, খুব ভালো। পরের দিন কলেজে এসে সপ্তর্ষি গোটা ক্লাসের কোথাও দেখতে পেল না মনোরমাকে। তবে কি আজকেও আসেনি? কলেজ ক্যাম্পাস, ক্যান্টিন সব জায়গায় দেখেও কোথাও দেখতে পেল না। হঠাৎ দেখল গাছের নিচে একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। ওর বুঝতে অসুবিধা হলো না মেয়েটা কে। ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। মনোরমাকে এমন চুপ করে বসে থাকতে দেখে প্রচণ্ড অবাক হয়ে বলল, কি হয়েছে মন? মনোরমা সপ্তর্ষিকে দেখেই ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। সপ্তর্ষিও ওকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদতে কাঁদতেই ও ডায়েরিতে পড়া সব কিছু সপ্তর্ষিকে বলল। সপ্তর্ষি কি বলবে বুঝতে পারছে না। যদিও এই পুরো ঘটনাটাই ওর আগে শোনা, কিন্তু তবু প্রতিবারেই মনে হয় এতটাও কেউ কাউকে ভালোবাসতে পারে। মনোরমা হঠাৎ বলে উঠল, আমি তোমার যোগ্য নই ঋষি, তুমি জানো আমি আমি অনাথ। কথাটা বলেই আবারও কেঁদে ফেলল মনোরমা। সপ্তর্ষির কথাটা শুনেই সেই দিনের কথা মনে পড়ে গেল। বিধ্বস্ত মুখে ও সেদিন নিরুপমার কাছে গিয়েছিল। ওর মনে হয়েছিল হয়তো নিরুপমাই ওকে কোনো রাস্তা দেখাতে পারবে। সপ্তর্ষি নিজের ফোনটা নিরুপমার দিকে বাড়িয়ে দিল। নিরুপমা সেটা হাতে নিতেই ও চিনতে পারল ফোনের স্ক্রিনে থাকা মহিলাকে।
একটু বয়সের ছাপ পড়লেও বেশ চেনা যাচ্ছে। নিরুপমা অবাক হয়ে বলল, আয়ুষী দি? সপ্তর্ষি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মা আয়ুষী চৌধুরী। নিরুপমা খুশি হয়ে বলল, তুমি তুমি আয়ুষীদের ছেলে? সপ্তর্ষি মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি মাসিমণি। মানে আমি না জেনেই মনকে, আমি জানি এটা ঠিক না, মন সম্পর্কে আমার বোন, আমি আমি জানি না কিভাবে, আমি কিছু ভাবতে পারছি না। সপ্তর্ষির কথায় নিরুপমা একটা দীর্ঘশ্বাস ফেলল। কোনোদিনও ভাবিনি কথাটা আমাকে কখনো কাউকে বলতে হবে, কিন্তু আজ হয়তো এই একটা সত্যি তোমাদের ভালোবাসাকে পরিণতি দিতে পারে। সপ্তর্ষি অবাক হয়ে নিরুপমার দিকে তাকালো। নিরুপমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন আমার নিজের মেয়ে না ঋষি, আমি শুধু ওকে মানুষ করেছি, কিন্তু কোনো দিনও ওকে নিজের মেয়ে ছাড়া অন্য চোখে দেখিনি। রক্তের সম্পর্কই কি সব হয়? নিরুপমার কথাগুলো শুনে সপ্তর্ষি অবাক হয়ে গেল। সাথে এই মানুষটার প্রতি শ্রদ্ধাটা আরো কয়েক গুণ বেড়ে গেল। কথাগুলো মনে পড়তেই মুচকি হেসে মনোরমাকে শক্ত করে জড়িয়ে ধরল। না মন, তুমি কখনো এমন বলবে না। আমি, নিরু মাসিমণি, আমরা সবাই থাকতে তুমি কখনো অনাথ না। আমরা সবাই খুব ভালোবাসি তোমাকে। সপ্তর্ষির কথায় মনোরমা অবাক হয়ে ওর দিকে তাকালো। বাড়ি ফিরেই মনোরমা নিরুপমার কাছে যায়। নিরুপমা নিজের ঘরেই ছিল। ও সামনে গিয়েই নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিরুপমা ওর এই কাজে অবাক হয়ে ওর দিকে তাকালো। মনোরমা আর থাকতে না পেরে জোরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, কি করে এতটা সহ্য করেছো মামনি? কি করে? কই কই আমি তো পারতাম না। কি করে বাবাইকে এভাবে হারিয়েও কেন এমন হলো মামনি? এমনটা তো নাও হতে পারত। ভগবান তো এতটা নিষ্ঠুর না হলেও পারতেন। মনোরমার কথায় নিরুপমা অবাক হয়ে ওর দিকে তাকালো। মনোরমা অপরাধের মতো মুখ করে বলল, সরি মামনি, আমি তোমার পারমিশন ছাড়াই তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি। নিরুপমা মুচকি হেসে বলল, কই আমি তো কোনো কষ্ট পাইনি মন। হ্যাঁ, পার্থিব হয়তো শারীরিকভাবে আমার পাশে থাকেনি, কিন্তু মানসিকভাবে আমি সব সময় ওকে পাশে পেয়েছি। পার্থিবের কথা মনে করলে সব সময় মনে জোর পেয়েছি আমি। যখনই অসহায় হয়ে পড়েছি পার্থিবকে পাশে পেয়েছি। আমি জানি না এটা কল্পনা, স্বপ্ন নাকি কোনো অলৌকিক ঘটনা, তবে পৃথিবীতে তো এমন অনেক কিছুই হয় যার ব্যাখ্যা দেওয়া যায় না। পার্থিব হয়তো কখনোই আমার সামনে আসেনি, কিন্তু আমার ওকে প্রয়োজন হয়েছে, আমি ওকে পেয়েছি। বর্তমান বা ভবিষ্যতের পাতায় পার্থিবের নামটা না থাকলেও আমার অতীতের স্মৃতির পাতায় ও সব সময় বেঁচে থাকবে। পার্থিব ওর কথা রেখেছে মন, সব সময় পাশে থাকার। সেটা হয়তো ফিজিক্যালি নয়, তবে মেন্টালি আমি সব সময় ওকে পাশে পেয়েছি। মনোরমা অবাক হয়ে নিরুপমার কথাগুলো শোনে। এভাবেও যে কাউকে ভালোবাসা যায় ও তো ভাবতেই পারেনি। ভালোবাসা শব্দটা নিয়ে কত ব্যাখ্যা দিই আমরা, কিন্তু ভালোবাসা শব্দটার মানে শুধুই নিজের ভালোবাসার মানুষটার সান্নিধ্য পাওয়া নয়, দূরে থেকেও তো ভালোবাসা যায়। না পেয়েও তো নিজেকে উজাড় করা যায় এই ভালোবাসা নামক সমুদ্রে।
এই কথাটা হয়তো সেটাই নির্দেশ করে। ভালোবাসা শুধু পাবার নাম নয়, নিজেকে উজাড় করে দেওয়ার নাম। ওদের ভাবনার মাঝেই কলিং বেলটা বেজে উঠল। নিরুপমা দরজাটা খুলতেই সপ্তর্ষির হাস্যোজ্জ্বল মুখটা দেখতে পেল। এরপর ওরা হাসি ঠাট্টা খুনসুটির মধ্যে দিয়ে নিজেদের কিছুটা সময় অতিক্রম করল। এভাবে বেশ কিছুক্ষণ চলল ওদের খুনসুটি। শেষে সবাই একসাথে ডিনার করতে বসল। ঋষি খাবারটা মুখে নিয়েই বলল, আশিমণি, জাস্ট অসাধারণ, খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, দারুণ হয়েছে। তবে দেখতে হবে তো মাসিমণিটা কার। মনোরমা প্রচণ্ড রেগে বলল, মোটেও না, এটা আমার মামনি, একদম ক্রেডিট নিতে আসবে না, যাও যাও এখান থেকে। নিরুপমা ওদের কাণ্ড দেখে মুচকি হাসল। ওদের ওই খুনসুটি চলতেই থাকলো। নিরুপমা কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের মনেই বলল, আজ আমি খুব খুশি। আজ আমার মনকে আগলে রাখার জন্য সত্যি একটা সঠিক হাত পেয়েছি। আমি জানি ঋষি, মনকে খুব ভালো রাখবে তুমি। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, আমাদের জীবনটাও তো এমন হতে পারতো। খুব ইচ্ছে হয় জানো তো, ভীষণ লোভ জাগে মাঝে মাঝে তোমাকে পাশে পাওয়ার। জানি তুমি সবসময় আমার পাশে আছো, তবু। হঠাৎ নিজের হাতে একটা স্পর্শ পায় নিরুপমা। পাশে তাকাতেই অবাক হয়ে যায় ও। পার্থিব নিজের দুহাতের মধ্যে ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। নিরুপমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি সব সময় তোমার পাশে আছি নীর, প্রতিটা মুহূর্তে। হয়তো আমাদের শরীরের দূরত্বটা অনেক, হয়তো বা ধরাছোঁয়ারও বাইরে, কিন্তু মনের দূরত্ব তা যে খুবই নগণ্য। খুব ভালোবাসি নীর। নিরুপমার চোখ দুটো অজান্তেই জলে ভরে গেল। চোখ বন্ধ করে নিজের মনেই বলল, ভালোবাসা তো কখনোই শেষ হয় না পার্থ। তবে সেই ভালোবাসার জন্যই আজ চাইছি, পরের জন্ম বলে যদি সত্যিই কোনো কথা থাকে, তবে সেখানে যেন আমি তোমাকে আবারও পাই। আর সেইবার তুমি চাইলেও কখনো তোমাকে দূরে যেতে দেব না। ওর মনের কথাটা বুঝতে পেরেই যেন ওর পাশের পার্থিব ওকে আরও শক্ত করে নিজের এক হাতে আগলে ধরল। সপ্তর্ষি আর মনোরমা তখনও খুনসুটি করতে ব্যস্ত। আজকে আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন স্মৃতির পাতায় অন্তিম পর্ব। এই গল্পের চরিত্রে এবং গল্প পাঠে ছিলাম আমি বৃষ্টি।